SLST স্টেট লেভেল সিলেকশন টেস্ট। এটা শুধু একটা পরীক্ষা নয়, এই মুহূর্তের বাস্তবতায় দাঁড়িয়ে সত্যি এটা একটা স্বপ্ন, আত্মসম্মান এবং সর্বোপরি পরিবারকে কিছু ফিরিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি। এবং এই যুদ্ধে তুমি একা নও, তোমার মতো হাজারো ছাত্রছাত্রী আজ নিজেদের ভবিষ্যতের লড়াইটা নিঃশব্দে লড়ছে। কিন্তু সময় হাতের মুঠো দিয়ে একটু একটু করে সময়টা ফুরিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটার টিকটিকে ধীরে ধীরে দিন এসে ঠেকেছে মাত্র 45-এ, এবং এই 45 দিনেই তোমাকে বাজিমাত করতে হবে। আর এই শেষ সময়ে তোমার দরকার সঠিক দিক নির্দেশনার, একটা মাত্র বাস্তব প্ল্যান, যেটাই তোমার পরীক্ষার স্কোর 50-এর ওপর চলে যাবে। তাই আজ সহপাঠী তোমার পাশে, যেখানে শুধু পড়া নয়, হয় প্রস্তুতি যুদ্ধের মতো, যেখানে কন্টেন্ট নয়, হয় ক্যারিয়ারের খুঁটিনাটি নিয়ে লড়াই। এই ভিডিওতে আমরা যা বলবো সেটা শুধু একটা প্ল্যান নয়, এটা তোমার প্রতিদিনের শ্বাস প্রশ্বাস হয়ে যাবে যদি তুমি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। পরীক্ষা পর্যন্ত ভুল করবে, সময় নষ্ট করবে, নাকি এই শেষ সুযোগটা গেঁথে নেবে মুঠোর মধ্যে? তো চলো শুরু করা যাক 45 দিনের যুদ্ধ। তোমার সঙ্গে আছি সিভিল সহপাঠী। শুধু একটাই প্রশ্ন, তুমি এবার SLST তে 50-এর ওপর পেতে চাও তো? হাতের সময় মাত্র 45 দিন। এখন ভুল করলে কিন্তু আর ফেরার কোনো সুযোগ নেই। এই শেষ সময়ে হার জিত কিন্তু ঠিক হয়ে যায়। যেভাবে পড়বে, যেটা ফোকাস করবে, আর সর্বোপরি যেটা বাদ দেবে, এই ভিডিওটা তোমার গোটা প্রস্তুতির রোড ম্যাপ পাল্টে দেবে। এই মুহূর্তে সবাই ভয় আছে, আমি পারবো তো? কিন্তু ভয় পেয়ে লাভ নেই। ভুল স্টাডি করলে 6 মাস পড়েও কেউ টিকে থাকে না, আর ঠিক স্ট্র্যাটেজি নিয়ে মাত্র 45 দিনেও কেউ কিন্তু সেরা হয়ে উঠতে পারে। তাই লক্ষ্যটা একটাই, স্মার্ট স্টাডি, সঠিক টার্গেট, সঠিক সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। যারা চুপচাপ স্ট্র্যাটেজি মেনে চলে তারাই কিন্তু রেজাল্টে চমকে দেয়। এই 45 দিনে তাই আমরা পুরো প্ল্যানটাকে এমন করে সাজাবো যাতে তোমার পক্ষে এটাকে অনুসরণ করার সুবিধা হয় এবং তুমি সহজেই 50-এর বেশি যাতে স্কোর করতে পারো সেটা সম্পর্কে সচেতনভাবে এগিয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই 45 দিনটাকে 3টে ভাগে ভাগ করব। প্রথম 15 দিন, মাঝের 15 দিন এবং শেষের 15 দিন। আজ থেকে যদি ধরা যাক, তাহলে আমরা প্রথম 15 দিনের কথা আগে বলে নিই। এখানে মূলত তোমাকে দুটো কাজ করতে হবে। একটা হলো কোর রিভিশন, মানে তোমার সাবজেক্ট যাই হোক না কেন, তোমার বিষয় যাই হোক না কেন, তুমি নিজের পুরো সাবজেক্টের মেন জায়গাগুলোকে, প্রধান অংশগুলোকে ভালো করে রিভাইজ করা শুরু করে দাও। এবং এর মধ্যে যদি কোনো অংশ দুর্বল থাকে, কোনো উইক জোন থাকে, সেগুলোকে তুমি কিন্তু প্রিপেয়ার করা শুরু করে দাও, কভার করা শুরু করে দাও। এবং এর সঙ্গে একটা বিষয় সবসময় মনে রাখবে, এটা কিন্তু 45 দিন হলেও প্রতিটা মুহূর্ত তোমাকে একটা এমন সংশয়ের মাঝে বা সামনে ফেলতে পারে যেখানে তোমার মনে হতে পারে যে আমি কি এটা পারবো তো? এই সমস্ত ভয় সংশয়ের ঊর্ধ্বে উঠে চুপচাপ টিকে থাকো। তুমি যেটা শুরু করেছো অন্তত আগামী 15 দিন, অন্তত 2 সপ্তাহ যেটাকে আমরা বলছি, তোমরা ফলো করতে থাকো। তোমার কোর সিলেবাসটাকে শেষ করো এবং দুর্বল জায়গাগুলো, কোর সিলেবাসেরও মেন পার্ট গুলোতে যে জায়গাগুলোতে তুমি দুর্বল, সেই জায়গাগুলো শুধু চুপচাপ ফলো করে যাও, সেগুলোকে তৈরি করে নাও। এটা হলো প্রথম 15 দিনের কাজ। মাঝের 15 দিন বা দ্বিতীয় যে 15 দিন তুমি পাচ্ছ, সেখানে তোমার কাজ হলো 3টে জিনিস করা। 1, প্রতিদিন মক টেস্ট দাও। মক টেস্ট তোমাকে তোমার ওই বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে আরো বেশি সচেতন করবে। তুমি ওই বিষয়টা কতটা বুঝেছো এবং কতটা প্রয়োগ করতে পারছো বাস্তবসম্মত পরীক্ষার পরিস্থিতিতে, সেটা কিন্তু তুমি মক টেস্টের মাধ্যমে বুঝতে পারবে। সুতরাং মক টেস্ট হলো এমন একটা অব্যর্থ ওষুধ, যেটা তুমি প্রয়োগ করলেই কিন্তু তোমার রোগের উপশমটা হয়ে যাবে। এটা কিন্তু নিয়মিত থাকো, তুমি মক টেস্ট কিন্তু স্কিপ করতে পারো না, কারণ এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশনের অ্যাকুরেসিকে কিন্তু টেস্ট করবে।
এবং এতে কোনো লজ্জার বিষয় নেই, ভয়ের বিষয় নেই যেহেতু তোমার কোনো ক্ষেত্রে মক টেস্টে কম স্কোর আসে, কারণ সেটা সবার ক্ষেত্রেই আসতে পারে। তুমি সেই ক্ষেত্রে দেখো যে জায়গাগুলো ভুল হচ্ছে বা তোমার এখনো দুর্বল রয়ে গেছে, তুমি সেখানে মক টেস্ট থেকে সেই আনসার গুলোকে মিলিয়ে নিতে পারো। এতে করে তোমার কম সময়ে কিন্তু প্রধান জায়গার প্রিপারেশন গুলো হয়ে যাবে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে শেষ 9 বছর আগে এসএসসি হয়েছিল, তার আগে আরো 4 বছর আগে হয়েছিল, মানে 2016 এবং 2012 সালের কথা বলছি। কিন্তু একটা জিনিস বোঝো, তোমাদের কাছে কিন্তু সিলেবাসটা একই রয়ে গেছে। এই 2012 সালে এবং 2016 সালে বা তারও আগে যে সমস্ত প্রশ্ন হয়েছিল, যদিও এটাও একটা মানে চিন্তার বিষয় আছে, ভাবনার বিষয় আছে, যে আমাদের আগের যে পরীক্ষাগুলো হতো, পূর্বতন পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু রিটেন ওয়েতে হতো, রিটেন ফরম্যাটে হতো, অর্থাৎ লিখিত আকারে পরীক্ষা দিতে হতো। কিন্তু তোমরা এখন যে পরীক্ষাটা দেবে সেটা এমসিকিউ তে, কিন্তু তাতেও কিন্তু একটা জিনিস কমন থাকবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা তোমরা পাবে। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। তোমরা যতটা দূরের পারবে একই সিলেবাসের মধ্যে, যতটা দূরের পারবে পুরনো প্রশ্ন পাবে, সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করো। এই প্রশ্নগুলোকে ভালো করে সলভ করার চেষ্টা করো, বা এই প্রশ্নগুলোর মধ্যে ঢুকে থাকা অন্তর্নিহিত যে অন্যান্য উত্তরসূত্রগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করো। এতে করে তোমার শুধু সাবজেক্টের প্রিপারেশনই হবে না, পরীক্ষা ওরিয়েন্টেড যে প্রিপারেশন সেটা কিন্তু হয়ে যাবে। এটা তোমার দ্বিতীয় ব্যাপার যেটা তোমাকে করতে হবে এই 15 দিনে, দ্বিতীয় 15 দিনের মধ্যে। এবং আরেকটা তৃতীয় যে বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট বলতে আমি যেটা বলতে চাইছি, যে তুমি যেহেতু দুটো জিনিস একসঙ্গে করছো, মানে তুমি অলরেডি মক টেস্টও দিচ্ছ এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছো, এই দুটোর জন্য যেন সমানভাবে সময় বিভক্ত থাকে, দুটোকে একসঙ্গে দেখে মানে এলোপাথারি ভাবে করো না, এলোমেলো ভাবে করো না, একটু গুছিয়ে শেখো, একটু গুছিয়ে এই জিনিসগুলোকে করো। এবং সব থেকে বড় ব্যাপার, যখনই তোমরা এক দিনের শেষে মক টেস্ট দিলে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলে, তাতে তুমি দেখবে কিছু জানার বা অজানা জায়গা তৈরি হচ্ছে, বিশেষ করে অজানা জায়গা তৈরি হচ্ছে। এইগুলো দিনের শেষে তুমি কিন্তু রিভিশন দিয়ে নেবে, যেটা তোমার টাইম ম্যানেজমেন্ট না হলে হবে না। ওই টপিক গুলোর উপরে তুমি আরেকবার রিভিশন দিয়ে নেবে। এটা চলবে তোমার নেক্সট 15 days। শেষ 15 দিনে তোমার তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। দেখো, তৃতীয় বিষয়টা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমরা অনেকে এড়িয়ে যাই, অ্যাভয়েড করি, কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষার দিনে বা পরীক্ষার আগের দিনে এটা কিন্তু প্রভাব ফেলতে শুরু করে দেয়। তো কি করবে এবং কি করবে না এটা বুঝে নাও। তো শেষ 15 দিনে তুমি শুধুই রিভিশন দেবে, এবং এখানে আর মক টেস্ট দেওয়ার কিছু ব্যাপার নেই। কারণ আমি দেখেছি আমাদের বিভিন্ন অবজারভেশন বা পর্যবেক্ষণে, যে পরীক্ষার্থীরা মূলত পরীক্ষার আগের দিন অবধি মক টেস্ট দিতে থাকে। এইভাবে হয় না, কারণ তুমি মক টেস্ট দিয়ে আর কি তুমি নতুন এক্সপ্লোর করবে। এই কারণেই মানে মাঝের যে 15 দিন, এখানেই তোমাকে ভালো করে মক টেস্টটা দিয়ে নিতে হবে। এই যে তুমি মক টেস্ট দিলে, এরপরে কিন্তু আর কোনো মক টেস্ট শেষের দিনে দেবে না। শেষের 15 দিনে তুমি মূলত এক এবং একমাত্র মন দিয়ে রিভিশন দেবে। দ্বিতীয় যে কাজটা করবে, পড়াশুনোর মধ্যে থাকা যে জিনিসগুলো তোমার ভুল হচ্ছে, মনে থাকছে না, সেগুলো দেখবে, এবং মক টেস্টের মধ্যে বা প্রিভিয়াস এর কোয়েশ্চেনের মধ্যে যে জায়গাগুলো তোমার এখনো গ্রে আছে, তখন সেই জায়গাগুলো দেখবে। এটা গেল 2 নম্বর। এবং 3 নম্বর যেটা, যেটা আমি বললাম খুব গুরুত্বপূর্ণ হবে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে নিয়ম করে 6 থেকে 7 ঘন্টা ন্যূনতম রোজ ঘুমো। তুমি যত ঘুমাবে তত তোমার স্নায়ুগুলো শিথিল হবে, শান্ত হবে, স্থিতিশীল হবে, এবং তুমি দেখবে ওই নার্ভাস ব্রেকডাউনের ব্যাপারটা কিন্তু কমে যাচ্ছে। বিশেষ করে যারা এটা হয়ে থাকে, পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ে, তাদের জন্য কিন্তু এটা ভীষণ রকম ভাবে কার্যকর। তুমি তোমার ঘুমটাকে সমান রকম গুরুত্ব দাও, তুমি জানবে এই ঘুমটাও কিন্তু তোমার প্রিপারেশনের একটা অংশ। তাহলে তুমি দেখবে যে তোমার ওভারঅল প্রিপারেশন কিন্তু ভালো হচ্ছে। প্রতিদিনের রুটিনে আমি কিছু অ্যাডিশনাল পয়েন্ট বলছি, 3টে 15 দিনে ভাগ করা ছাড়াও, সেগুলো তোমরা অনুসরণ করতে পারো, যাতে তোমাদের ওভারঅল প্রস্তুতি কিন্তু ভালো হয়। যেমন প্রতিদিনের রুটিনে সকাল বেলাটা চেষ্টা করো কনসেপ্ট পড়তে, কনসেপ্ট সম্পর্কে ধারণা নির্মাণ করতে, যে জায়গাগুলো বা বিষয়গুলো জানার আছে সেইগুলো তুমি প্রথম 2 ঘন্টা পড়ে নিলে। দুপুরে দুপুরের দিকে চেষ্টা করবে যত সমস্ত প্রশ্নপত্রগুলো আছে সেগুলোকে সলিউশন করার পরবর্তী 2 ঘন্টাতে। এবং রাতে বিগত বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এবং যত নোটস পত্র রিভিশন তুমি করছো, সেটা রাত্রের দিকে করবে, সন্ধ্যের পরে যে পড়াশোনাটা করছো সেভাবে। এভাবে পড়লে প্রতিদিন একটা করে লিড তুমি একটু একটু করে নিজের জন্য তৈরি করবে, অ্যাডভান্টেজ নিজের জন্য তৈরি করবে তোমারই অজান্তে।
কিন্তু একটাই শর্ত, তোমাকে কিন্তু নিয়মিত হতে হবে। আজ হলো না কাল হবে, এই সময় আর সেই সময়ের জন্য নেই, এত পর্যাপ্ত সময় তোমার আর নেই যেখানে তুমি এটা করতে পারো। এবং এখানে আমি আরেকটা জায়গা একটু অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে সিলেবাস ভিত্তিক স্ট্র্যাটেজিটা কি হবে। দেখো, সিলেবাসটা দেখে নাও যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো কোনগুলো। কিভাবে বাঁচবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার? খুব সহজ, খুব সিম্পল। সেটা হলো যে তুমি দেখো বিগত বছরে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি এসছে, মার্ক দোজ চ্যাপ্টার্স, এবং এই চ্যাপ্টার গুলোকে তুমি ভালোভাবে অনুসরণ করো, ভালোভাবে অনুধাবন করো। এবং এই জায়গাগুলোকে বলা হয় হাই ওয়েটেজ টপিকস। এখান থেকে কিন্তু প্রশ্ন এবারেও আসার সম্ভাবনা প্রবল। তো এইটা, এবং ছেলেমেয়েরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে, ভাবে যে পুরো সিলেবাসটাকে কভার করতে হবে। এক তো এত সময় নেই, যেটুকু সময় আছে সেখানেও তুমি যদি ভালোভাবে পরীক্ষা দিতে চাও, ওই যে বলা হলো হাই ওয়েটেজ টপিকস, সেগুলোর দিকে ফোকাস করো। এবং রেয়ার টপিকস যেগুলো আছে, কালে ভদ্রে কখনো একবার এসছে কোন একটা টপিক থেকে প্রশ্ন, স্কিপ দোজ টপিকস ফর দ্য টাইম বিং। এখন নতুন টপিক খুলে পড়ার সময় নেই, বা মানে অপ্রাসঙ্গিক বা কম গুরুত্বপূর্ণ টপিক খুলে পড়ার সময় নেই। রেয়ার টপিকসকে পরে দেখা যাবে, যদি তুমি শেষ 15 দিনে একবার চোখ বোলাতে চাও তখন দেখবে, এখন একেবারেই করবে না। এবং সবশেষে প্রতিদিন চেষ্টা করো কনসেপ্টটা তৈরি করতে এবং সেই অনুসারে এমসিকিউ গুলো সলভ করতে। এতে করে তোমার কিন্তু একটা ওভারঅল মানে গ্র্যাব আসবে, একটা দখল তোমার বাড়বে, তুমি নিয়ন্ত্রণটা বেশি রাখতে পারবে নিজের সিলেবাসের উপর। এই যে বিষয়টা এভাবে তুমি পড়ছো, এতে করে তোমার কিন্তু ওভারঅল একটা গভীর নিয়ন্ত্রণ আসছে তোমার পড়াশোনার প্রতি। এবং তুমি দেখবে খুব বেশি দিন নয়, 7টা দিন ফলো করো, তুমি দেখবে 8ম দিন থেকেই তুমি নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছো। এটা খুব গুরুত্বপূর্ণ। সব শেষে আমি একটা টিপ দেব হল স্ট্র্যাটেজি নিয়ে, এক্সাম হল স্ট্র্যাটেজি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকে করে না, এটা একটু দেখে নেওয়া জরুরি। দেখো, তোমার তো বিষয় ভিন্ন হতে পারে, কারোর ইতিহাস হতে পারে, কারোর অঙ্ক হতে পারে, কারোর ইংরেজি হতে পারে। তোমার বিষয় যেমনই হোক না কেন, সবসময় মনে রাখবে যে একটি পরীক্ষাতে মূলত 3 ধরনের প্রশ্ন থাকে। তোমরা যে 60 নম্বরের এমসিকিউ দেবে, সেখানেও কিন্তু 3 ধরনের প্রশ্নের সংমিশ্রণ থাকবে। হয়তো বেশিরভাগ প্রশ্নই মডারেট লেভেলের থাকবে, মধ্যমানের। কিছু প্রশ্ন, দু একটা প্রশ্ন একদম ইজি থাকবে, যেগুলো তুমি দেখলেই টিক করে দিতে পারো। আর কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমার ভাবনার অবকাশ রাখে। খানিকক্ষণ আগে আমি তোমাদের একটু রিক্যাপে নিয়ে গেলাম, নিশ্চয়ই তোমাদের মনে পড়বে যে আমি তোমাদের বলছিলাম আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন কিন্তু আসে, সেগুলোর জন্য তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হওয়া জরুরি, ভালো করে দেখতে হবে। এই জায়গাগুলো কিন্তু টাইম কনজিউমিং, অর্থাৎ এই জায়গাগুলোতে তোমার একটু সময়টা খাবে। তো তুমি সবসময় মনে রাখবে, তোমার যেমনই সাবজেক্ট হোক, তোমার কিন্তু এই 3 ধরনেরই প্রশ্ন পড়বে। মানে খুব ইজি কোয়েশ্চেন খুব একটা হলেও 2-4টে পড়বে, খুব হার্ড কোয়েশ্চেনও থাকবে, 2-4টে থাকবে, কিন্তু মডারেট টাইপেরই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো এই 3 ধরনেরই প্রশ্নের জন্য তোমাকে কিন্তু সময়টার একটা নির্ধারণ করে রাখতে হবে। তুমি এটা মক টেস্ট যত দেবে তত ব্যাপারটা বুঝতে পারবে। চেষ্টা করবে ইজি প্রশ্নগুলো ফার্স্ট টাইম আগে মার্ক করে নিতে, পরের যে জায়গাগুলো সেখানে মডারেট লেভেলের প্রশ্নগুলো তোমার করে নিতে, এবং সবশেষে হার্ড কোয়েশ্চেন গুলোর জন্য সময় রাখতে। এখানে একটা কথা বলি, যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নেই, তোমরা কিন্তু পুরোটাই মার্ক করে আসবে, কোনো কিছু প্রশ্ন ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার ট্যাপার এখানে নেই। তো এইটা একটা কিন্তু জেনুইন স্ট্র্যাটেজি হতে পারে, যখন তুমি তোমার টোটাল প্রিপারেশনটাকে এভাবে সাজিয়ে নেবে। এবং এই ক্ষেত্রে আমি সবশেষে বলতে চাই, মনটা ভালো রাখো, শান্ত রাখো, এবং সবকিছুর জন্য অতি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ওভার থিঙ্কিং করার কোনো প্রয়োজন নেই। সিম্পল রাখো নিজের জীবনকে, পড়াশুনো করো, রেগুলার বেসিসে পড়াশুনো করো, এবং তুমি দেখবে খুব অল্প সময়ের মধ্যে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি কিন্তু পৌঁছে যাচ্ছ। এসএলএসটি 2025-এ যদি সত্যিই তুমি 50 পেতে চাও, তাহলে এই 45 দিনের স্ট্র্যাটেজি আর সময়টাই কিন্তু তোমার প্রধান যুদ্ধের সময়। তুমি সেই সাবজেক্টকে, যে সাবজেক্টকে নিয়ে তুমি 3 বছর গ্রাজুয়েশন করেছো, 2 বছর মাস্টার্স পড়েছো, অনেকে 1 বছর বা 2 বছর বিএড পড়েছো, সেই সাবজেক্টকে কোনোভাবে কিন্তু ফিকে হয়ে যেতে দেওয়া যাবে না। এমন একটা প্ল্যান, যাতে তোমার সেই প্রত্যেকটা প্রশ্নের চাবিকাঠি তোমার কাছে যেন থাকে। প্রত্যেকটা প্রশ্ন যেমনই বাউন্সার হিসেবে আসুক না কেন, তুমি যেন সেগুলোকে খুব পজিটিভলি ডিল করতে পারো। তুমি সফল হও, তোমরা সবাই মিলে একটা পজিটিভ লক্ষ্যের দিকে এগিয়ে যাও, এই প্রার্থনা রইল। পরের ভিডিও নিয়ে আবার আসছি।
ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, জেদে থাকো।